সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জৈব রসায়নের যে বিশাল অধ্যায়টি তোমরা গত কয়েক মাস ধরে পড়াশোনা করেছো, সেই জৈব রসায়ন অধ্যায়ের বিগত 5-6 বছর যেই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড কিংবা ভর্তি পরীক্ষায় এসছে, সেগুলোর উপর পর্যায়ক্রমে আলোচনা করার জন্য আজকে আমার প্রথম ক্লাস এমসিকিউ সলিউশন পার্ট 1। এখানে আমরা বিভিন্ন এমসিকিউ প্রশ্নগুলোর বিস্তারিত সলিউশনের চেষ্টা করব। দেখো, প্রথম আমি যে প্রশ্নটি এখানে রেখেছি, কোন বিজ্ঞানী আধুনিক জৈব রসায়নের জনক নামে পরিচিত? বার্জেলিয়াস এবং ফ্রেডরিক ভোলার বা উইলার, এই দুইটা নাম নিয়েই তোমাদের কনফিউশন কাজ করে। বার্জেলিয়াস হচ্ছে সর্বপ্রথম প্রাণশক্তি মতবাদ দিয়েছিলেন এবং উনি যেটা ভাবতেন যে যাদের প্রাণ আছে তাদের দেহে এক রহস্যময়ভাবে এই জৈব যৌগ উৎপন্ন হয়। কিন্তু পরবর্তীতে ওনারই স্টুডেন্ট ফ্রেডরিক উইলার বা ফ্রেডরিক ভোলার, উনি জৈব রসায়ন সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এবং উনি সর্বপ্রথম ল্যাবে জৈব রসায়ন প্রস্তুত করে দেখান এবং অজৈব যৌগ থেকে উনি এটা প্রস্তুত করেছিলেন। তাই 1828 সালে যখন ফ্রেডরিক ভোলার ল্যাবে এই কাজটি করে থাকেন, তখন থেকেই জৈব রসায়নের নতুন এক সূচনা তৈরি হয় এবং ফ্রেডরিক উইলার বা ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয়ে থাকে। এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে উনি ল্যাবে যেই এক্সপেরিমেন্টটি করেছিলেন, সেই এক্সপেরিমেন্টটি ছিল অ্যামোনিয়াম সায়ানেট এই যৌগটিকে উচ্চ তাপ এবং চাপে, উচ্চ তাপমাত্রা ও চাপে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়াতে রূপান্তর করেছিলেন। এক্ষেত্রে উৎপন্ন পদার্থ ইউরিয়া, এটি হচ্ছে একটি জৈব যৌগ, বাট অ্যামোনিয়াম সায়ানেট যেটি ছিল সেটি হচ্ছে একটি অজৈব যৌগ। দেখো, অ্যামোনিয়াম আয়ন এবং সায়ানেট আয়ন, এই অজৈব যৌগ থেকে পরবর্তীতে ইউরিয়া উৎপন্ন হয়েছিল। এটিই ছিল জৈব যৌগের সর্বপ্রথম ল্যাবের বিক্রিয়া এবং সেটি ছিল অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপাদন, এবং এটিই করেছিলেন ফ্রেডরিক ভোলার। সো তাকে জৈব রসায়নের জনক বলা হয়ে থাকে। এরপর দেখি আমরা দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ফ্রিয়ন 11 নিচের কোনটি? এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে একটা কনফিউশন কাজ করে। ফ্রিয়নের বেশ কিছু যৌগ আছে, এগুলোর ক্ষেত্রে কিছু স্পেসিফিক সূত্র আমাদেরকে মনে রাখতে হয়। তো সেই সূত্র অনুযায়ী করলে আমরা সহজেই এগুলো করতে পারি। সেজন্য দেখো, তোমাদের জন্য আমি একটা চার্টের ব্যবস্থা করেছি। চার্টটার দিকে তাকাও। ফর্মুলাটা হচ্ছে কার্বন যতটি থাকবে তার থেকে 1 বিয়োগ যাবে। খেয়াল করো, কার্বন যতটি তার থেকে 1 বিয়োগ। এখানে 3 ডিজিট সাধারণত ব্যবহার করা হয়। যেমন ফ্রিয়ন 11 যখন আমরা বলছি, ফ্রিয়ন 11 মানে হচ্ছে এটার আগে একটা শূন্য আছে। তাহলে দেখো, প্রথম ডিজিটটা হচ্ছে কার্বন -1। তাহলে এখানে কার্বন আছে কয়টা? একটা। তাহলে 1 - 1 মানে হচ্ছে 0। তারপরের ডিজিটটা হচ্ছে হাইড্রোজেন +1। তাহলে এটা হচ্ছে ফ্রিয়ন 11। খেয়াল করো, এই সংকেতটার মধ্যে হাইড্রোজেন কি আছে? হাইড্রোজেন নেই। তাহলে 0-র সাথে 1 যোগ হবে। তাহলে 0 যোগ 1 = 1। তারপরের ডিজিটটা হচ্ছে ফ্লোরিনের সংখ্যা বোঝায়।
তাহলে ফ্রিয়ন 11-র মধ্যে খেয়াল করো, ফ্রিয়ন 11-র মধ্যে সংখ্যা হচ্ছে 2টা। এর মধ্যে তার মানে ফ্রিয়ন 11-কে আমরা এভাবেও লিখতে পারি, 0 1 2 এভাবেও লেখা যায়। প্রথম সংখ্যাটা হচ্ছে কার্বনের থেকে 1 বিয়োগ দিতে হবে, তার মানে কার্বন হবে একটা, হাইড্রোজেনের সাথে 1 যোগ করতে হবে, তাহলে যেহেতু এখানে 1 আছে তার মানে কোনো হাইড্রোজেন নেই। তারপরে হচ্ছে আমার ফ্লোরিন একটা, তার মানে আমার এই জায়গায় 11-র মধ্যে যেহেতু 1 আছে তাহলে ফ্লোরিন হবে একটা। এখন কার্বনের চতুর্যোজ্যতার জন্য বাকি যতটি যোজ্যতা প্রয়োজন ততটি যোজ্যতায় ক্লোরিন বসবে। তাহলে এখানে কার্বনের সাথে একটি যোজ্যতা ফিল আপ হয়েছে, এই জন্য আরও 3টি ক্লোরিন বসবে। তার মানে ফ্রিয়নের, আবার বলছি, নাম্বারিংয়ের ক্ষেত্রে 3টি ডিজিট ব্যবহার করা হয়। 3টি ডিজিটের মধ্যে যদি তুমি প্রশ্নে 2টি ডিজিট দেখো তাহলে বুঝবে প্রথম ডিজিটটি হচ্ছে 0। দ্বিতীয় কথা হচ্ছে প্রথম ডিজিট বোঝায় কার্বন, দ্বিতীয় ডিজিট হাইড্রোজেন, তৃতীয় ডিজিট ফ্লোরিন, চতুর্থ ডিজিট নাই, কিন্তু চতুর্থ তো কার্বনের চতুর্যোজ্যতার জন্য বাকি ক্লোরিন ইউজ করতে হবে। এই ক্ষেত্রে ফ্লোরিন যত সংখ্যা আছে সেই সংখ্যাটিকেই বোঝায়, বাট কার্বন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে কার্বন থেকে 1 বিয়োগ যাবে এবং হাইড্রোজেনের সাথে 1 যোগ করতে হবে। তোমরা দেখো এখানে ফ্রিয়ন 11-র পাশাপাশি আরও কয়েকটা উদাহরণ দেওয়া আছে, দেখলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, ফ্রিয়ন 12, তাহলে ফ্রিয়ন 12 মানে 0 1 2, এটা হচ্ছে ফ্রিয়ন 12। তাহলে কার্বনের সংখ্যা থেকে 1 বিয়োগ যাবে, তার মানে ফ্রিয়ন 12-তে কার্বন থাকবে একটা, হাইড্রোজেনের সংখ্যার সাথে 1 যোগ হবে, তার মানে এখানে কোনো হাইড্রোজেন নেই, ফ্লোরিন তৃতীয় ডিজিট 2টা। এবার কার্বনের চতুর্যোজ্যতার জন্য আমার দরকার আরও 2টা ক্লোরিন। এভাবে আমরা ফ্রিয়ন 12 লিখতে পারি। একইভাবে দেখো এখানে ফ্রিয়ন 112 লেখা হয়েছে, তাহলে 112 তার মানে কার্বন থাকবে 2টা, কার্বন 2টা থাকবে দেখি এখানে 1 আছে, কারণ কার্বন যতটা থাকবে তার চেয়ে 1 বিয়োগ দিয়ে সেই সংখ্যাটা লেখা হয়, তাহলে C2। হাইড্রোজেন যতটা থাকবে তার চেয়ে 1 বেশি লেখা হয়, তাহলে যেহেতু এখানে 1 লেখা হয়েছে তার মানে এতে হাইড্রোজেন নেই। তৃতীয় ডিজিটটা হচ্ছে ফ্লোরিনের সংখ্যা বোঝায়, লিখলাম। এখন দেখো কার্বনের চতুর্যোজ্যতা, তাহলে 2টা কার্বনের যদি আমরা গাঠনিকভাবে দেখাই, এভাবে 2টা কার্বন লিখব, তাহলে এদের আরও 6টা যোজ্যতা ফাঁকা। 6টা যোজ্যতার মধ্যে আমি যদি 2টা ফ্লোরিনের মধ্যে অ্যাড করি, তার মানে আরও 4টা যোজ্যতায় 4টা ক্লোরিন আসবে। এভাবে আমরা ফ্রিয়ন 112 এই সংকেতটি লিখতে পারি। সো আমার ধারণা তোমরা বিষয়গুলো বুঝতে পারছ। এবং একইভাবে ফ্রিয়ন 113 লেখা হয়েছে, দেখো 113 তার মানে কার্বন -1, তার মানে কার্বন থাকবে 2টা, 2 - 1 মানে হচ্ছে 1, 2 - 1 মানে হচ্ছে 1। তারপর হচ্ছে হাইড্রোজেন +1, তাহলে হাইড্রোজেন থাকবে 0টা, তাহলে 0 + 1 = 1, তার মানে হাইড্রোজেন নাই। তারপরটা কি? ফ্লোরিন, তাহলে ফ্লোরিন 3টা। এখন কার্বনের চতুর্যোজ্যতা সব দিকে ফিল আপ করতে হবে। আমি যদি সব দিকে চতুর্যোজ্যতা ফিল আপ করি তাহলে দেখো এই যে কার্বন, তাহলে 3টা ফ্লোরিন, 1টা 2টা 3টা ফ্লোরিন দিলাম, তাহলে আরও লাগে কি, এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তার মানে 3টা ক্লোরিন দিতে হবে। এটি হচ্ছে ফ্রিয়ন 113। এভাবে আমরা ফ্রিয়নের বিভিন্ন নামকরণ করতে পারি। এই ধরনের অবজেক্টিভ মাঝে মাঝেই পরীক্ষায় আসে। সো তোমরা যদি এই পেজটির রুলস জানো তাহলে আমার ধারণা আর সমস্যা হবে না। পরের প্রশ্নে যদি আমরা যাই, ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য, এটা একটা বহুপদী।
প্রথমটা লেখা হয়েছে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয়। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো ফ্রি রেডিক্যাল কীভাবে তৈরি হয়। যেমন ধরো এখানে কার্বন আছে, এখানে ধরো এক্স নামক একটি পরমাণু আছে। তার মানে এখানে দুইটা ইলেকট্রন আছে। এই যে বন্ধন, এই বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন আছে। তাহলে দুইটা ইলেকট্রনের সুষম বিভাজন যখন হবে, অর্থাৎ ঠিক মাঝখানে যখন বিভাজন হবে, তখন এখানে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। এভাবে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে কার্বনের কিন্তু বাকি চতুর্যোজতাও ফিল আপ অবস্থায় থাকবে। তাহলে প্রথম যে কথাটি বলা হয়েছে, ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য হচ্ছে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয়, এই কথাটি সঠিক। তারপরে লেখা হয়েছে চার্জ নিরপেক্ষ। দেখো এটি চার্জ নিরপেক্ষ কিনা। এক্ষেত্রে তুমি যদি এই কার্বনের কথা চিন্তা করো, কার্বনের যোজতা স্তরে আগে 4টা ইলেকট্রন ছিল, এখনও কিন্তু 4টা ইলেকট্রনই আছে। কারণ একটা এই সুষম বন্ধনে, সমযোজী বন্ধনের মধ্যে কার্বনের এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, তাহলে 1 2 3 আর এই আরেকটা ইলেকট্রন। তার মানে এটি চার্জ নিরপেক্ষ। তৃতীয় যে অপশনটি বলা হয়েছে, এটি খুবই সক্রিয়। আমরা দেখি এই কথাটি সত্য কিনা। খেয়াল করো, কার্বনের এখানে 4টা ইলেকট্রন আছে, প্লাস তার সাথে যে শেয়ারিং আছে, ধরো আমি ধরে নিলাম যে এখানে শেয়ারিং অবস্থায় আছে হাইড্রোজেন, হাইড্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে কার্বন এখানে টোটাল 3টা কার্বন হাইড্রোজেন বন্ধনে, 3টা কার্বন হাইড্রোজেন বন্ধনে 3 দুগুণে 6টা ইলেকট্রন শেয়ার করছে, আর তার নিজের একটা ইলেকট্রন অতিরিক্ত আছে। তাহলে মোট ইলেকট্রন কত? মোট ইলেকট্রন হচ্ছে 7টি। তাহলে 7টি ইলেকট্রন যখন কোনো পরমাণুর যোজতা স্তরে থাকে, তখন আর একটি ইলেকট্রন হলেই সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। তার মানে এটি কি অনেক বেশি সক্রিয়। মনে রাখতে হবে 7 ইলেকট্রন মানেই হচ্ছে তার সক্রিয়তা কি হবে? অনেক বেশি হবে 6 ইলেকট্রনের তুলনায়। তার মানে এই কথাটিও সত্য। তাহলে এটার অপশনের সঠিক উত্তর হবে 1 2 এবং 3। এরপরে আমরা যদি সামনের দিকে তাকাই, দেখো জৈব যৌগের নামকরণে অগ্রাধিকার তালিকায় কোন মূলকটি অগ্রগণ্য? অগ্রাধিকার তালিকা, অগ্রাধিকার তালিকার যে বিষয়টি, সেটি অ্যাকচুয়ালি তোমাদের মুখস্থই রাখতে হয়। সে অগ্রাধিকার তালিকায় 5টি কার্যকরীমূলক অবশ্যই মুখস্থ রাখতে হবে। 1 নম্বরে হচ্ছে COOH, এটি হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে CHO, 3 নম্বরে হচ্ছে CO, 4 নম্বরে হচ্ছে OH এবং 5 নম্বরে হচ্ছে NH2। এই 5টি কার্যকরীমূলক অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমার এখানে যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে দেখো এই যে COOH দেওয়া আছে। সো এখানে সঠিক উত্তর হবে এই প্রথমটা, COOH। অবশ্য এখানে বাকি যেগুলো দেওয়া আছে সেগুলোর প্রায়োরিটি, যেমন এই দুটার প্রায়োরিটি কিন্তু অনেক উপরে। যেমন SO3H, এটার প্রায়োরিটি কিন্তু COOH এর পরেই আছে। তারপর আবার CONH2-র প্রায়োরিটিও কিন্তু এটার পরেই আছে। বাট তোমরা কমপক্ষে এই 5টি মুখস্থ রাখার চেষ্টা করবে। তো ঠিক আছে, আমরা এই প্রশ্নগুলো দেখলাম। এবার আরও কিছু প্রশ্ন তাকাই। দেখো 5 নম্বর যে প্রশ্নটা এখানে দেওয়া আছে সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। এ ওজোন কার্বন টেট্রাক্লোরাইড, তার মানে এর ওজনীকরণ করা হচ্ছে। তাহলে ওজনীকরণ বিক্রিয়া কে দেয়? আমরা জানি অ্যালকিন সমূহের ওজনীকরণ বিক্রিয়া আমরা পেতে পারি, অ্যালকাইনেরও পেতে পারি।
ওজনীকরণের পরে যেটি পাওয়া যাবে সেটিকে বলা হয় ওজোনাইড যৌগ। পরবর্তীতে এই ওজোনাইড যৌগের সাথে জিঙ্ক ওয়াটার দিলে ওজোনাইড যৌগের মাঝখানে ভাঙবে, ভেঙে প্রোডাক্ট তৈরি করবে। এখন প্রশ্নে জানতে চাচ্ছে এই বিক্রিয়ায় নিচের কোনটি এ যৌগ, কোনটি এ যৌগ। শিক্ষার্থীরা, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে উত্তর থেকে ধারণা নিতে হয়। আমরা যদি উত্তরের দিকে তাকাই তাহলে দেখো এখানে হচ্ছে 2 কার্বন, এখানে হচ্ছে 3 কার্বন, তার মানে মূল এ যৌগটি 5 কার্বনের হবে। তাহলে দেখো তো এখানে 5 কার্বনের কোনটা কোনটা আছে। 2 মিথাইল বিউটিন, এটি 5 কার্বন, 2 মিথাইল বিউটিন 2, এটিও 5 কার্বন, 3 মিথাইল বিউটিন 1 5 কার্বন, শুধু লাস্টেরটা 2 মিথাইল প্যান্টিন 2, তার মানে শেষেরটা প্রথমেই বাদ। এখন আমাকে বাকি 3টা অপশন থেকে সিলেকশন করতে হবে। এই সিলেকশনের ক্ষেত্রে দেখো আমাকে একটা কথা মনে রাখতে হবে যে ওজনীকরণে যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে সেই ডাবল বন্ডে বাকি 2টা যোজ্যতায় যদি অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে কিটোন উৎপন্ন হয়। আমি বিষয়টা একটু লিখে দেখাই। আমরা যদি এই বিক্রিয়াটি দেখতে চাই, দেখো এখানে আমার কার্বন কার্বন ডাবল বন্ড আছে। আমার মূল যেই যৌগটা ছিল সেই যৌগটার দিকে তাকাও। মূল যৌগে আমার উৎপাদে কিন্তু একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন। তাহলে অ্যালডিহাইড হওয়ার জন্য আমার এইখানে এই পাশে দেখো আমরা যদি এইভাবে লিখি, এখানে CH3CA এইভাবে লিখলে আমরা এখান থেকে একটা অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইড পাওয়ার শর্ত হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডের বাকি 2টা যোজ্যতার মধ্যে 2টাই হাইড্রোজেন থাকবে, অথবা একটা হাইড্রোজেন থাকবে আরেকটা অ্যালকাইল বা অ্যারাইলমূলক থাকবে। আর কিটোন পাওয়ার শর্ত হচ্ছে, এই যে দেখো এটা যেহেতু কিটোন, এই জায়গাটা যেহেতু কিটোন, কিটোন পাওয়ার শর্ত হচ্ছে আমার এই জায়গায় 2টাই অ্যালকাইলমূলক থাকবে বা অ্যারাইলমূলক থাকবে। তাহলে আমি এখানে এইভাবে দিই CH3 এভাবে দিলাম। এখন এটাকে যখন আমরা ওজনীকরণ করব যখন কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, তখন বিক্রিয়াটাতে ওজনটা ঢুকবে মাঝখানে। তাহলে কার্বন হাইড্রোজেন CH3, ওজন ঢুকবে কোথায়? ওজন ঢুকবে এখানে O C, এখানে O, এখানে O, এখানে CH3, এখানে CH3। দেখো আমার মূল বিক্রিয়াটির দিকে তাকাও। এই যে যেখানে ডাবল বন্ড ছিল সেই ডাবল বন্ডের জায়গাটিতে এই যে অক্সিজেনগুলো এভাবে অ্যাড হয়েছে, আর বাকি অংশগুলো কিন্তু সেম। তাহলে এটা হলো ওজোনাইড যৌগ। আমরা প্রথমে যেটা পাইলাম, এই যে এটাকে আমরা বলছি ওজোনাইড যৌগ। ওজোনাইড যৌগ। এবার এই ওজোনাইড যৌগটির মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জিঙ্ক ওয়াটার দিব। জিঙ্ক এবং ওয়াটার, যখন জিঙ্ক এবং ওয়াটার দিব তখন জিঙ্ক এখানে মাঝখানের যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটার সাথে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। এই ক্ষেত্রে এই বন্ধনটা এইভাবে ভাঙবে, এটা এইভাবে যাবে, এইটা এইভাবে যাবে। এক্ষেত্রে দেখো এইখানে একটা ইলেকট্রন আছে, আবার এইখানে এই অক্সিজেনের একটা ইলেকট্রন আছে। সেমভাবে এই কার্বনের একটা ইলেকট্রন আছে, এই অক্সিজেনের একটা ইলেকট্রন আছে। তাহলে আমরা জানি 2টা ইলেকট্রন দিয়ে একটা বন্ধন হয়, আর এই অক্সিজেন বাকি 2টা ইলেকট্রন নিয়ে নেবে। অর্থাৎ অক্সিজেন সিঙ্গেল যে অক্সিজেনটা আছে সে যেই 2টা ইলেকট্রন দিয়ে বন্ধন করেছিল সে সেটা নিয়ে যাবে। তাহলে
এই বাম পাশের দুইটা ইলেকট্রন দিয়ে এখানে একটা পাই বন্ধন হবে, ডান পাশের এই কার্বন আর অক্সিজেনের দুইটা ইলেকট্রন দিয়ে এখানে একটা পাই বন্ধন হবে। তাহলে আমার জিনিসটা দেখতে কেমন হবে? CH3 আর আমি এটা এভাবে লিখলাম CO প্লাস এইখানে যেটা আছে সেটা হবে CO, এখানে বন্ধন, আর এখানে হবে CH3 তাহলে একটা অ্যালডিহাইড হলো, একটা কিটোন হলো। এখন জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, জিঙ্ক আয়ন হবে, আর অক্সিজেন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, অক্সাইড আয়ন হবে। এভাবে জিঙ্ক এবং অক্সিজেন নিজেদের মধ্যে যুক্ত হয়ে এখানে জিঙ্ক অক্সাইডও তৈরি করবে, আর পানি এখানে থেকে যাবে। পানিটা আসলে জিঙ্কটা দ্রবীভূত করার জন্য এখানে পানিটাকে ব্যবহার করা হয়েছে। তার মানে দেখো, এটিকে যদি আমরা শর্টকাটে করতে চাই অবজেক্টিভে আসলে, তখন কিভাবে করব? এটি কিন্তু উদ্দীপকও আসে, অবজেক্টিভও আসে। এই ক্ষেত্রে আমার যে মূল যৌগটা ছিল, এই যে মূল যৌগ থেকে আমরা সিদ্ধান্তটা নিতে পারি। জাস্ট তুমি এই জায়গাটিতে, শর্টকাটটা হচ্ছে এই জায়গাটিতে সরাসরি অক্সিজেন অ্যাড করে দিবা। তাহলে CH3 ডাবল বন্ড O, আবার এখানেও C ডাবল বন্ড O, CH3 এটি হচ্ছে একবারে শর্টকাট। অবজেক্টিভে আসলে এভাবে আমাকে করলেই হবে। অর্থাৎ ওজোনাই যৌগ পাওয়ার পর তাকে জিঙ্ক পানি দেওয়ার পর এই যে এখানে যে দুইটা যৌগ পেয়েছি, এটা আমরা শর্টকাটেই এখান থেকে বের করে ফেলতে পারি ডাবল বন্ড বরাবর ভেঙে। তাহলে এবার আমরা একটু দেখি এই যৌগটার নাম কি। এই যৌগটাতে আমার দীর্ঘ শিকল কোনটা? দীর্ঘ শিকলটা আমরা আগে ফাইন্ড আউট করি। এখানে দীর্ঘ শিকল হচ্ছে, এটি হচ্ছে দীর্ঘ শিকল। তাহলে এটি হচ্ছে 1 নম্বর কার্বন, এটি 2 নম্বর কার্বন, এটি 3 নম্বর, এবং এটি হচ্ছে 4 নম্বর কার্বন। তাহলে 2-মিথাইল বিউটিন 2। তাহলে 2-মিথাইল বিউটিন 2 থেকেই ইথানল এবং প্রোপানন পাওয়া যায়। এটি হচ্ছে ইথানল, এটি প্রোপানন। তাহলে এবার আমরা অপশনের দিকে দেখি। দেখো, ইথানল এবং প্রোপানন পাওয়া যায় কোথা থেকে? 2-মিথাইল বিউটিন 2। এই ধরনের প্রশ্নগুলোর আনসার করতে গেলে বেশ সময় লাগে, কিন্তু তুমি যখন প্র্যাকটিস করে ফেলবে তখন তোমার দেখবে পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, প্র্যাকটিসের ক্ষেত্রে ক্লুটা কোথায়? এই যে দেখো, এখানে এই যে C ডাবল বন্ড O দিয়ে চিন্তা করতে হবে। তার মানে বাম পাশে হবে 2 কার্বন, এই যে বাম পাশে 2 কার্বন, একটা 2টা কার্বন, আর ডান পাশে হবে 3 কার্বন, আর মাঝখানে ডাবল বন্ড। তাহলে যে বাম পাশে 2 কার্বন আর ডান পাশে 3 কার্বন, ব্যাস হয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে এখানে ডান পাশে 3 কার্বন আর এখানে 2 কার্বন, আর এই জায়গাটা হবে হাইড্রোজেন। তাহলে এটি হচ্ছে 2-মিথাইল বিউটিন 2। একেবারে শর্টকাটে করার টেকনিকটি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এখানে দেখালাম। একটি কথা মনে রাখতে হবে, টেকনিক তুমি শিখবে অবশ্যই, কিন্তু তোমাকে প্র্যাকটিস অবশ্যই প্রচুর পরিমাণে বাসায় করতে হবে, তাহলেই অর্গানিক কেমিস্ট্রিতে ভালো করা সম্ভব। এবং অর্গানিক কেমিস্ট্রিতে ভালো না করলে কেমিস্ট্রিতে ভালো করা আসলেই কঠিন। এটি ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। 6 নম্বর প্রশ্ন, হাকেল তত্ত্ব অনুসারে চাক্রিক কাঠামোতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকলে যৌগটি অ্যারোমেটিক। এখানে n এর মান কত হতে পারে? এটি খুব সহজ প্রশ্ন ছিল। এখানে n হলো কার্বন সংখ্যা না, পাই ইলেকট্রন সংখ্যা। পাই ইলেকট্রন সংখ্যা না, nকে পাই ইলেকট্রন না। 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন, শুধু n পাই ইলেকট্রন নয়। চক্রের সংখ্যা, এটি ভুল কথা যে
এক চক্র দ্বিচক্র কেউ কেউ এভাবে শেখান, কিন্তু আসলে এখানে এন কোনো চক্র বোঝাচ্ছে না। এন আসলে হচ্ছে 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবা যে এনের মান আসলে অ্যারোমেটিক যৌগে শূন্য হতে পারে। যেমন যদি এই যৌগের জন্য চিন্তা করি তাহলে এনের মান 1, বেনজিন। এই যৌগের জন্য যদি চিন্তা করি তাহলে এনের মান হচ্ছে 2, ন্যাপথালিন। তারপরের যৌগের জন্য যদি চিন্তা করি তাহলে এনের মান হচ্ছে 3। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন। তার মানে অ্যানথ্রাসিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে কয়টা? 14টা। দেখো 4n + 2 = হচ্ছে এখানে 14। 14 আমরা বুঝবো কিভাবে? 14 বোঝার জন্য এভাবে গোল করে দিলে অবশ্য বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি 14টাও কীভাবে হয় সেটা দেখাচ্ছি। তাহলে এখানে 4n আসে 12, তার মানে n এর মান হচ্ছে 3। 14টা দেখো বোঝার জন্য আমাকে পাই বন্ধন আলাদা করে দেখিয়ে এটার ব্যাখ্যাটা বের করতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 একান্তরিত পাই বন্ধন এখানে আছে 7টি পাই বন্ধন। আমরা জানি একান্তরিত পাই বন্ধনগুলো কি করে? সঞ্চারণশীল পাই ইলেকট্রন তৈরি করে। তাহলে 7টি পাই বন্ধন থেকে 7 দুগুণে 14টি পাই ইলেকট্রন তৈরি হবে। এনের মান শূন্য হতে পারে, এই জিনিসটিতে অনেকের কনফিউশন কাজ করে। যেমন এইখানে দেখো এই যৌগটার ক্ষেত্রে এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া হয়, এটাকে বলা হয় সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। প্রোপিন, বাট যেহেতু ক্যাটায়ন আছে তাই এটাকে প্রোপিনাইল বলা হচ্ছে। প্রোপিনাইল ক্যাটায়ন। এটির ক্ষেত্রেও যেটি হয় যে এই পাই বন্ধনটা এখানে ধনাত্মক চার্জ থাকার কারণে সবসময় সঞ্চারণশীল থাকে। অর্থাৎ এই পাই বন্ধন সবসময় এই জায়গায় থাকে না, সে মুভ করে। সে মুভ করলে কীরকম হয়? যেমন নতুন একটা কেস হতে পারে তার মুভমেন্টের কারণে। পাই বন্ধন যখন এখানে চলে আসে তখন এখানে একটা প্লাস চিহ্ন তৈরি হয়। আবার পাই বন্ধনটা যদি অন্য একটি বাহুতে আসে, যেমন ধরো এই বাহুতে যদি আসে, আমি এদিক দিয়ে দেখাচ্ছি না, এভাবে আঁকলে অবশ্য বোঝা যাবে না, এটার মতো করে আঁকতে হবে। তাহলে পাই বন্ধনটা যদি এই বাহুতে চলে আসে তখন প্লাস চিহ্নটা এই জায়গায় চলে আসে। এটির বিস্তারিত ব্যাখ্যা আছে সৃজনশীলে, আপাতত সেখানে যাচ্ছি না। আপাতত জানো যে পাই বন্ধনের এখানে মুভমেন্ট হয়, প্লাসেরও মুভমেন্ট হয়। তাহলে সঞ্চারণশীল পাই ইলেকট্রন এখানে কয়টি? একটি পাই বন্ধন থেকে 2টি সঞ্চারণশীল পাই ইলেকট্রন পাওয়া যায়, অর্থাৎ 4n + 2 = হবে 2। সুতরাং 4n = হবে 0 বা n = হবে 0। এভাবে আমরা কি করতে পারি? n এর মান 0, 1, 2, 3, 4 এই ধরনের ভ্যালুগুলোর জন্য আমরা অ্যারোমেটিক যৌগ এই বিষয়টিকে ব্যাখ্যা দিতে পারি। ওকে, এবার আমরা দেখি পরবর্তী প্রশ্নটা কী ছিল। এখানে 7 নম্বর প্রশ্নটার দিকে আমরা তাকাই। B+ পানি, 20% সালফিউরিক অ্যাসিড এবং 1% মার্কিউরিক সালফেট থেকে ইথানল পাওয়া যায়। প্রশ্নটি হচ্ছে বি যৌগটির কার্বন পরমাণুর সংকরায়নে s অরবিটাল চরিত্র কী পরিমাণে থাকে। তার মানে আমাকে আগে জানতে হবে বি যৌগটি কে।
তাহলে বি যৌগটি কে এটা জানার জন্য তাহলে এই বিক্রিয়াটা সম্পর্কে আমাদের জানতে হবে। এটি অ্যাকচুয়ালি অ্যালকাইনের একটি বিক্রিয়া। আমরা অ্যালকাইনের বিক্রিয়াটি কিভাবে হয় সেটি একটু দেখি, দেখলে তোমাদের কাছে বিষয়টা সহজ হয়ে যাবে। এক্ষেত্রে বিক্রিয়াটা করার সময় আমরা একটু বিক্রিয়াটাতে চলে যাই। দেখো জিনিসটা ছিল ইথাইন। এটা তোমার সালফিউরিক অ্যাসিড এবং মার্কিউরিক সালফেট, পার্সেন্টেজটা আমি লিখলাম না, সালফিউরিক অ্যাসিড 20% আর মার্কিউরিক সালফেট এই দুটার উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে, অর্থাৎ এইটা প্লাস পানি। তাহলে পানিকে আমরা HOH এভাবে লিখতে পারি। বিক্রিয়ার ফলে এখানে মার্কোনিভসের থিওরি অনুযায়ী বিক্রিয়াটা হয়। অবশ্য এখানে মার্কোনিভসের প্রয়োজন হয় না, কারণ অপ্রতিসম হাইড্রোকার্বনে আসলে এখানে এটা প্রতিসম হাইড্রোকার্বন প্লাস দুই পাশে সমান সংখ্যক হাইড্রোজেন আছে। তার মানে তুমি এক পাশে H এবং আরেক পাশে OH দিলেই হবে, ব্যাস এটি হচ্ছে প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটির নাম হচ্ছে ইনল। ইনল কিভাবে? এই যে এখানে ইন আছে আর এখানে OH আছে, তাহলে এই প্রোডাক্টটাকে আমরা বলি ইনল, ইনল যৌগ। এখন ইনল যৌগের ক্ষেত্রে একটি বক্তব্য আছে যেটি আমরা টটোমারিজমের মধ্যে পেয়েছিলাম, কিটো ইনল যৌগ। অর্থাৎ ইনল যৌগগুলো কিটো যৌগতে কনভার্ট হয়, যেটাকে আমরা বলেছিলাম কিটো। এটা উভমুখী বিক্রিয়ার মাধ্যমে ইনলে যায়, আবার ইনল থেকে সে কিটোতে কনভার্ট হয়। তার মানে এটা কিটো গ্রুপটা পাওয়ার জন্য এই জায়গায় অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা আছে সে হাইড্রোজেনটা এখান থেকে বের হয়ে যাবে। অর্থাৎ অক্সিজেন কি করবে, এই হাইড্রোজেনের দুইটা ইলেকট্রনকে নিয়েই এখানে চলে আসবে। এখানে যখন চলে আসবে তখন এই হাইড্রোজেনটা H+ হবে, আর এই হাইড্রোজেন তখন এটার সাথে সংযুক্ত হবে। এটা যদি বিক্রিয়া কৌশলটার দিকে আমরা যাই, যদিও বিক্রিয়া কৌশল আসলে না শিখলেও হয়, এই যে সে এখানে ইলেকট্রন ঘনত্ব টেনে নিয়ে আসবে, আবার এইখানে পাই বন্ধনের ইলেকট্রন ঘনত্ব সে টেনে নিয়ে আসবে। তাহলে এই যে দুইটা ইলেকট্রনকে সে টেনে নিয়ে আসলো, দুইটা ইলেকট্রনকে টেনে নিয়ে আসার পর এখানে যেই ঘটনাটা ঘটবে দেখো, সে হবে মাইনাস ডেল্টা, সে হবে প্লাস ডেল্টা। একইভাবে এই জায়গায় সে হবে মাইনাস ডেল্টা, আর এটা মাইনাস ডেল্টা হওয়ার কারণে এটা হবে প্লাস ডেল্টা। তাহলে এখন এই দুইটা ইলেকট্রন এখানে একটা পাই বন্ধন তৈরি করবে। তাহলে আমরা লিখি CH, এটা এই CH। যেহেতু এখানে পাই বন্ধন তৈরি হবে, তাহলে পাই বন্ধন তৈরি হওয়ার কারণে এই মাইনাস ডেল্টা আর প্লাস ডেল্টাটা ব্যালেন্স হয়ে যাবে, আর এই H+টা তখন এই কার্বন মাইনাস ডেল্টার সাথে এখানে এসে যুক্ত হবে। তার মানে CH3CHO। এভাবে আমরা ইনল যৌগ থেকে কিটো যৌগ পেতে পারি। তার মানে ইথাইন থেকে আমরা এইভাবে ইথানল পেতে পারি। এখানে একটা মজার জিনিস খেয়াল করো, যদি এখানে ইথাইন না থেকে প্রোপাইন হতো, প্রোপাইন তার মানে CH3 হতো আরেকটা, তখন ঘটনাটা কি দাঁড়াতো? অর্থাৎ এইখানে যদি CH3 থাকতো তাহলে এই জায়গায় CH3 হতো। সেক্ষেত্রে অবশ্য ট্রিপল বন্ডের এটাতে একটা হাইড্রোজেন আছে, এখানে কোনো হাইড্রোজেন নেই, তাই যে কার্বনে অধিক সংখ্যক হাইড্রোজেন তার সাথে বিকারকের ধনাত্মক অংশ, এই যে ধনাত্মক অংশটা আমি যোগ করেছি, তাহলে এই জায়গায় যদি C আসতো তার মানে এই জায়গাও সেই CH3 আসতো, তখন যৌগটা হতো প্রোপানন। তার মানে শুধুমাত্র ইথাইন থেকে পাওয়া যাবে অ্যালডিহাইড, কিন্তু প্রোপাইন বা তারপরে
গিয়ে আমরা সেটা পেয়ে যাচ্ছি কিটোন। যেমন এখানে আমরা পাচ্ছি প্রোপানোন। তো এভাবে বিক্রিয়াগুলোর আমরা ইন ডিটেলে যদি জানি তাহলে পরীক্ষায় আসলে তখন আমাদের আনসার করাটা ইজি হবে। ওকে, তাহলে আমরা 7 নম্বর জিনিসটা দেখলাম। তার মানে আমার বি যৌগটা হচ্ছে ইথাইন। এখন বলা হচ্ছে কার্বন পরমাণু সংকরায়নে এস অরবিটালের চরিত্র কী পরিমাণ। এটা 50%। এটি সহজ প্রশ্ন ছিল, ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছ। তারপরেও যদি একটু জানতে চাও দেখাচ্ছি। ইথাইনের মধ্যে আমার কার্বনের এসপি সংকরণ। এসপি সংকরণ মানে কি? কার্বনের যোজ্যতা স্তরে উত্তেজিত অবস্থায় 2s1 2px1 2py1 এবং 2pz1 এই অবস্থাটা থাকে। এই অবস্থায় যখন সংকরীকরণ হয় তখন 2s1 এবং 2px1 এর মধ্যে সংকরীকরণটা হয়ে থাকে। এই সংকরীকরণটাকে বলা হয় এসপি সংকরণ, অর্থাৎ এস এর নতুন নাম হবে এসপি এবং পিএক্স এরও নতুন নাম হবে এসপি। ইলেকট্রন সংখ্যা যা ছিল তাই, আর এর আগের এবং পরেরগুলোর কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ 2py1 এবং 2pz1 এগুলো অসংকরিত অবস্থায় থাকবে। তাহলে এসপি সংকরীকরণের মধ্যে দুইটা অরবিটালের একটা হচ্ছে এস এবং একটা হচ্ছে পি। তাহলে দুইটি অরবিটালের একটি এস। তার মানে আমি যদি শতকরা চিন্তা করি তাহলে 100টি অরবিটালের 50টি এস। তার মানে এসের পার্সেন্টেজ কত? এসের পার্সেন্টেজ হচ্ছে 50%। পার্সেন্টেজ অফ এস ইকুয়াল টু 50। তাহলে আনসার হবে এস হচ্ছে 50%। এভাবে আমরা এই বিষয়টির ব্যাখ্যা বের করতে পারি। ওকে, এর পরের প্রশ্নে আমরা চলে যাই। 8 নম্বর প্রশ্ন দেখি কি আছে। 8 নম্বর প্রশ্নে, হ্যাঁ এখানে চলে গেলাম। নিচের কোনটি প্রশম ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, আরেকটা হচ্ছে নেগেটিভ চার্জ নিরপেক্ষ। এখন দেখো পানির ক্ষেত্রে সে হচ্ছে নিউক্লিওফাইল। পানির বাইরে দুইটা কি আছে? মুক্তজোড় আছে। সো পানির পক্ষে ইলেকট্রোফাইল হওয়া সম্ভব না, তার মানে পানি বাদ। এরপরে আমরা যদি দেখি অ্যামোনিয়া, সেও কিন্তু চার্জ নিরপেক্ষ নিউক্লিওফাইল, কারণ এই যে এখানে তার কি দুইটা ফ্রি ইলেকট্রন আছে। সো এই দুইটা ফ্রি ইলেকট্রন থাকার কারণে সেও নিউক্লিওফাইল। শিক্ষার্থীরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিউক্লিওফাইলের যোজ্যতা স্তরে কিন্তু মানে যেটা চার্জ নিরপেক্ষ নিউক্লিওফাইল তার যোজ্যতা স্তরে 8টা ইলেকট্রন থাকলেও যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে সেটাকে বলা হচ্ছে চার্জ নিরপেক্ষ নিউক্লিওফাইল। আর যদি যোজ্যতা স্তরে 8 ইলেকট্রন থেকে কম থাকে তখন সেটাকে বলা হয় চার্জ নিরপেক্ষ ইলেকট্রোফাইল। CH3OH যেটা, সেটার দিকে যদি আমরা তাকাই তাহলে এই ও এর মধ্যে এখানে অতিরিক্ত 4টা ইলেকট্রন থাকে, তাই এটাকে বলা হচ্ছে এটাও চার্জ নিরপেক্ষ নিউক্লিওফাইল। এবার আমরা BF3 ওই জিনিসটার দিকে তাকাই যে BF3 জিনিসটা আসলে কি। দেখো আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। BF3 এই বিষয়টাকে আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। BF3 এর ক্ষেত্রে আমি বোরন লিখলাম আর 3টা ফ্লোরিন লিখলাম 3 দিকে। এক্ষেত্রে বোরনের ইলেকট্রনগুলোকে আমি ডট চিহ্ন দিয়ে দেখালাম আর ক্লোরিনের ইলেকট্রনগুলোকে আমি ক্রস চিহ্ন দিয়ে দেখাই।
তার মানে ফ্লোরিনের বাইরে 7টি ইলেকট্রন আছে, তাহলে 7টি ইলেকট্রনকে আমি ক্রস চিহ্ন দিয়ে দেখাচ্ছি, আর ফ্লোরিনের 7টি ইলেকট্রনকে আমি ডট চিহ্ন দিয়ে দেখালাম। এবার দেখো তো আমার যেই অষ্টক কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী কমন ইলেকট্রনগুলো দুজনের জন্যই কাউন্ট করতে হবে। তাহলে এই ফ্লোরিনের এখন 8টি ইলেকট্রন, এই ফ্লোরিনের 8টি ইলেকট্রন, এই ফ্লোরিনের 8টি ইলেকট্রন। বাট বোরনের জন্য আমরা যদি এখন চিন্তা করি, বোরনের হচ্ছে 2, 4, 6টি ইলেকট্রন। অর্থাৎ বোরন কি করতে পারবে? আরও 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তার মানে বোরন হচ্ছে চার্জ নিরপেক্ষ ইলেকট্রোফাইল, যেহেতু তার ইলেকট্রন গ্রহণ করার মতো ক্যাপাসিটি আছে। একটি বিষয়ে তোমাদের অনেকের মাঝে কনফিউশন কাজ করে যে অ্যামোনিয়ার ক্ষেত্রে, দেখো অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যোজ্যতা স্তরে 5টা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের 1টা করে ইলেকট্রন দিলাম। এখন হাইড্রোজেনের যোজ্যতা স্তরের নিকটস্থ হিলিয়ামের মতো 2টা ইলেকট্রন হয়েছে, আর নাইট্রোজেনের ক্ষেত্রে 2, 4, 6, 8টা, এই উপরের 2টা ইলেকট্রন সহ, উপরের যে 2টা ইলেকট্রন আছে এই 2টা ইলেকট্রন সহ তার কিন্তু 8টা। কেউ প্রশ্ন করে যে স্যার এখানে তো 8টা ইলেকট্রন আছে, তাহলে সে কিভাবে চার্জ নিরপেক্ষ নিউক্লিওফাইল? খেয়াল করো, এই যে উপরে যেই 2টা ইলেকট্রন আছে এটা কিন্তু কোনো বন্ধনে অংশগ্রহণ করে নাই, তার মানে কি এই 2টা ইলেকট্রন অতিরিক্ত আছে। তাহলে নিউক্লিওফাইলে কি হয়? অতিরিক্ত ইলেকট্রন থাকে, তার মানে এখানে 2টি ইলেকট্রন অতিরিক্ত। তাহলে যেহেতু 2টি ইলেকট্রন অতিরিক্ত, তাই সে কী করতে পারবে? এই 2টি ইলেকট্রন অতিরিক্ত থাকার কারণে সে মূল বিক্রিয়কের নিউক্লিয়াসের দিকে অ্যাটাক করতে পারবে, তাই এটাকে বলা হয় চার্জ নিরপেক্ষ নিউক্লিওফাইল, আর এটাকে বলা হচ্ছে চার্জ নিরপেক্ষ ইলেকট্রোফাইল। তো আমার ধারণা তোমরা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল চার্জ নিরপেক্ষ হলে কিভাবে তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হয় সেই বিষয়টি বুঝতে পেরেছ। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি। সোডিয়াম বিউটানয়েড, এখানে 4 কার্বন, তাহলে বিউটানয়েড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে কি হয়? আমরা জানি এই ক্ষেত্রে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। তাহলে এইখানে কার্বন সংখ্যা ছিল 4টি, তার মানে উৎপাদ হবে 3 কার্বনের অ্যালকেন। তাহলে 3 কার্বনের অ্যালকেন মানে হচ্ছে প্রোপেন। তাহলে আমরা এখানে উত্তর হিসাবে লিখব প্রোপেন। এটি খুব সহজ প্রশ্ন ছিল। 10 নম্বরটা হচ্ছে নাইট্রাইল কার্যকরী মূলকের সংকেত। নাইট্রাইল হচ্ছে CN, এটি মনে রাখতে হবে, এটাকে নাইট্রাইল বলা হয়, CN, এটি হচ্ছে নাইট্রাইল। এটা হচ্ছে নাইট্রো NO2, আর এটা হচ্ছে থায়োসায়ানাইড। এই যে থায়োসায়ানাইড, এটা হচ্ছে থায়োসায়ানাইড। ওকে, আচ্ছা, এখানে তাহলে সঠিক উত্তরটা হচ্ছে CN। এটাকে সায়ানাইডও বলা হয়, আবার এটাকে নাইট্রাইলও বলা হয়, যেখানে যেহেতু নাইট্রোজেন আছে তাই এটাকে নাইট্রাইল এভাবেও বলা হয়ে থাকে। এরপর পরবর্তী প্রশ্নটা উদ্দীপক ছিল। উদ্দীপকের আলোকে পরের 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা আগে একটু উদ্দীপকটা খেয়াল করি। টলুইনের অক্সিডেশন করে X পাওয়া যাচ্ছে, যেটা ডিকার্বক্সিলেশনে Y পাওয়া যাচ্ছে। এখন প্রশ্নে একটা জিনিস একটু দুর্বলতা আছে, প্রশ্নটা ক্লারিফাই করে নাই যে এটা কি মৃদু জারণ নাকি তীব্র জারণ। কারণ জায়মান অক্সিজেন দিয়ে জারণ হয় এটি আমরা জানি, বাট এটা তীব্র না মৃদু সেই কথাটি ক্লারিফাই করা হয়নি। তাহলে আমরা সিদ্ধান্ত নিব কীভাবে? সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাকে
তারপরের ধাপটার দিকে তাকাতে হবে। তার পরের ধাপে যেহেতু ডিকার্বক্সিলেশন বলা হয়েছে, তার মানে এটি তীব্র জারণকে বোঝাচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, যদি মৃদু জারণ হয়, মৃদু জারণে কিন্তু বেনজালডিহাইড তৈরি হয়। বেনজালডিহাইড এটা হচ্ছে মৃদু। আর যদি তীব্র জারণ হয়, তীব্র জারণের ক্ষেত্রে বেনজোইক অ্যাসিড তৈরি হয়। তাহলে এক্স হচ্ছে এই ক্ষেত্রে তীব্র জারণে পাওয়া যায়, এটাই বোঝা যাচ্ছে। ডিকার্বক্সিলেশন মানে এই যে একটু আগে যে বিক্রিয়াটা দেখেছিলাম, এই ধরনের বিক্রিয়া, অর্থাৎ এটাকে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করাতে হবে। করানোর পর তারপরে আমার কি পাওয়া যাবে? উৎপাদ পাওয়া যাবে। তার মানে সোডিয়াম বেনজয়েট হবে, সেই সোডিয়াম বেনজয়েট থেকে পরবর্তীতে আমরা ফাইনাল প্রোডাক্টটি পাব। তো দেখি এখানে আসলে কি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নের উপর ভিত্তি করে উদ্দীপকের এক্স যৌগটিকে, দেখো এক্স যৌগটি অপশনগুলো কী কী দেওয়া আছে? বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড, স্যালিসাইলডিহাইড, বেনজাইল অ্যালকোহল। অ্যাকচুয়ালি এখানে বেনজালডিহাইডও হতে পারতো, কিন্তু আমরা আপাতত বেনজোইক অ্যাসিডকেই সঠিক দিচ্ছি। এর কারণ হচ্ছে ওয়াই যৌগের বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। দেখো ওয়াই যৌগটা কিন্তু হবে বেনজিন। কিভাবে ওয়াই যৌগটা বেনজিন হবে? আমরা এখানে যদি একটু দেখি, প্রথমে টলুইন থেকে জারণ করে আমরা পাবো বেনজোইক অ্যাসিড। পরবর্তীতে এই বেনজোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা পাবো সোডিয়াম বেনজয়েট। পরবর্তীতে এই সোডিয়াম বেনজয়েটের সাথে সোডা এবং লাইম যোগ করে আমরা পাবো বেনজিন। বেনজিন এটি হচ্ছে আমার প্রশ্ন অনুযায়ী বিক্রিয়াগুলো। এখন ওয়াই যৌগ যখন জানতে চাচ্ছে, তখন আমরা কি দেখতে পাই? দেখো ওয়াই যৌগের ক্ষেত্রে আমরা একটু প্রশ্নটাতে চলে যাই। হ্যাঁ, ওয়াই যৌগের বৈশিষ্ট্য হলো পাই ইলেকট্রনের সংখ্যা 6টি। হ্যাঁ, বেনজিনে পাই ইলেকট্রন আছে 6টি, সঠিক। অ্যারোমেটিকের জন্য n এর মান 1। হ্যাঁ, বেনজিনের জন্য 4n+2-তে 4n+2 = 6 বসালে, সমাধান করলে n এর মান এখানে 1 আসে। তার মানে এটিও সঠিক। সংযোজন এবং প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বেনজিন সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তবে ক্ষেত্র বিশেষে সে সংযোজন বিক্রিয়াও দিতে পারে। যেমন 3 অণু হাইড্রোজেনের সাথে নিকেল চূর্ণের উপস্থিতিতে সংযোজন বিক্রিয়া দিয়ে সাইক্লোহেক্সেন তৈরি করতে পারে। তার মানে 3টি অপশনই সঠিক। এটা সঠিক উত্তর হবে 1, 2 এবং 3। এরপরের প্রশ্নটি, কোন যৌগটি আলোক সক্রিয়? এখানে যে যৌগগুলো দেওয়া আছে তাদের মধ্যে জানতে চাওয়া হচ্ছে কোন যৌগটি আলোক সক্রিয়। 2-মিথাইল প্রোপানল 2, বিউটানল 1, বিউটানল 2। তাহলে দেখো 2-মিথাইল প্রোপানল 2 আর একটা হচ্ছে প্রোপানল 2। তাহলে আমরা যৌগগুলো একে দেখি। তাহলে আমরা যৌগ আঁকার জন্য প্রোপানল 2, তাহলে 1, 2, 3, 2-মিথাইল, তাহলে দিলাম 2-মিথাইল প্রোপানল 2 দিলাম। তাহলে বাকিগুলো যা আছে তাই। তাহলে 2-মিথাইল প্রোপানল 2, এটি কি আলোক সক্রিয়? না, কারণ এখানে কার্বনের সাথে 4 ধরনের পরমাণু বা মূলক নেই। তার মানে এটি আলোক সক্রিয় হবে না। তাহলে প্রথমটা বাদ। এবার দ্বিতীয় অপশনটার দিকে তাকাই। প্রোপানল 2, 1, 2, 3 উইথ CH3, CH3, H। দেখো এটির ক্ষেত্রে হবে না, কারণ এই দুটি একই ধরনের পরমাণু মূলক। মিথাইল, এটাও মিথাইল, তার মানে এখানেও কাইরাল কার্বন নেই।
ওকে, তারপরটা কি? বিউটানল 1। বিউটানল 1, তাহলে 1 2 3 4, এটা যদি OH ধরি এই, তাহলে বিউটানল 1-এর মধ্যে কি হয় দেখো তো, এটি হচ্ছে বিউটানল 1। এখন এখানেও এটা কাইরাল কার্বন নেই, কারণ এই যে এই দুটি হাইড্রোজেন সেম হয়ে গিয়েছে, সো এখানে কাইরাল কার্বন পাওয়া যাচ্ছে না, আর এখানে তো কাইরাল কার্বন অবশ্যই নেই। এরপরে বিউটানল 2, 1 2 3 4, এখানে OH, তাহলে এই, আর এটা হচ্ছে এই। তাহলে এখন এটার ক্ষেত্রে কি দাঁড়ায় দেখো, এটা হলো হাইড্রোজেন, এটা OH, এটা মিথাইল, এটা ইথাইল, তার মানে এটি একটি কাইরাল কার্বন। অর্থাৎ এর সঠিক উত্তর হবে বিউটানল 2। তাহলে আমরা বুঝলাম এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে। ওকে, এবার আমরা সামনের দিকে অগ্রসর হই। একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকেই বোঝা যাচ্ছে এটি হচ্ছে ইথাইনের সংকেত, C2H2 দেখেই বোঝা যাচ্ছে এটি ইথাইন। উদ্দীপকের যৌগটির বৈশিষ্ট্য হলো যৌগটিতে কার্বনের sp সংকরণ, ইয়েস এটি sp সংকরণ। যৌগটির পলিমার বেনজিন। আমরা জানি 3 অণু ইথাইন লোহিত তপ্ত নলের মধ্য দিয়ে প্রবাহিত করলে বেনজিন উৎপন্ন হয়। তাইলে 3টি মনোমার থেকে যেহেতু এটি উৎপন্ন হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে যৌগটির পলিমার বেনজিন। এটিও সঠিক। যৌগটি ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেয়। যেহেতু এটার মধ্যে পাই বন্ধন আছে, সো আমরা জানি অ্যালকিন কিংবা অ্যালকাইন ইলেকট্রন আকর্ষী সংযোজন বা দ্রুত বিক্রিয়া দিয়ে থাকে। তার মানে এখানে কি সবগুলোই সঠিক। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা কোন যৌগ শনাক্ত করা হয়? অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্বারা আমার অ্যালকাইন শনাক্ত করা যেতে পারে, যেমন ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এটি হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। এটার সাথে আমি যদি এখানে ইথাইন দেই, ইথাইন যদি দেই HCCH, সেই ক্ষেত্রে আমার এই জায়গায় এই প্রান্তীয় হাইড্রোজেন যেটা অম্লধর্মী, আমরা জানি অ্যালকাইনের ট্রিপল বন্ড যদি 1 নম্বর কার্বনে বা প্রান্তে থাকে এবং সেই কার্বনে যদি হাইড্রোজেন থাকে তবে সেটা অম্লধর্মী হয়। এই অম্লধর্মী হওয়ার কারণে এই হাইড্রোজেনটা বের হয়ে যায়, বের হয়ে এখানের সিলভারটা এসে অ্যাড হয়। তার মানে AgC ট্রিপল বন্ড CAg, এই সিলভার অ্যালকানাইডের এখানে একটা সাদা অদক্ষেপ পড়ে। সাদা, যেহেতু সাদা অদক্ষেপ পড়ে, তাই এই বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকাইন শনাক্ত করতে পারি। অ্যালকিন কিন্তু এই বিক্রিয়াটি দেয় না, এটি কে দিয়ে থাকে? অ্যালকাইন দিয়ে থাকে। শুধুমাত্র ইথাইনের ক্ষেত্রে দুই পাশে দুইটা হাইড্রোজেন থাকার কারণে দুইটি সিলভার যুক্ত হবে। কিন্তু আমরা যদি অন্য কোনো প্রোডাক্ট নেই, যেমন ধরো এখানে যদি আমরা প্রোপাইন নেই, তাহলে প্রোপাইন নিলে কিন্তু এই জায়গাতে আমার প্রান্তীয় হাইড্রোজেন নাই, অর্থাৎ ট্রিপল বন্ডের কার্বনের সাথে হাইড্রোজেন নেই, তাই এই জায়গাটা কিন্তু CH3 থাকবে। এটিও সাদা অদক্ষেপ হবে, কিন্তু এই জায়গাতে মনে রাখতে হবে যে এই ঘটনাটি এক পাশে শুধু সিলভার যুক্ত হবে। এভাবে আমরা এই বিক্রিয়াটির ব্যাখ্যা করতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা আজকে এখানে 15টি অবজেক্টিভ ইন ডিটেল দেখলাম। অবজেক্টিভের উত্তর করার সময় প্রাসঙ্গিক আরও অনেকগুলো বিষয় এখানে অবতারণা করা হয়েছে। যেহেতু তোমাদের এই চ্যাপ্টারটি সবারই কম বেশি পড়া প্রায় শেষ, তাই যাদের পড়া হয়েছে বা যারা করোনার মধ্যে এই চ্যাপ্টারটি পড়েছ, তারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে। আর যদি না পড়ে থাকো তাহলে বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে। তারপরেও ভিডিওটি আবার দেখে নেবে এবং
এই 15টি প্রশ্নের বিভিন্ন টপিকের জন্য যে যে কনসেপ্টগুলো আলোচনা করেছি সংশ্লিষ্ট কনসেপ্টগুলো বই থেকে একটু দেখে নেবে আর বাসায় একটু প্র্যাকটিস করবে, তাহলে বিষয়টি তোমাদের জন্য ইজি হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।